বাংলাদেশে আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যেখান থেকে চ্যানেল আই দেখছেন, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, সাম্প্রতিক নানা বিষয় নিয়ে কথা বলবার জন্য আমাদের সঙ্গে ঢাকার ধানমন্ডির বাসা থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য এবং বাংলাদেশ সরকারের তথ্য প্রতিমন্ত্রী ডক্টর মুরাদ হাসান, এবং আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক এবং ঢাকা বার অ্যাসোসিয়েশনের সাবেক সভাপতি অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার। স্বাগত আপনাদের দুজনকেই তৃতীয় মাত্রায়। মিস্টার মিনিস্টার, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই এবং প্রথমে যেটা জানতে চাইব আপনার কাছে, আওয়ামী লীগে আসলে হচ্ছেটা কি? কারণ আমরা দেখতে পাচ্ছি যে আওয়ামী লীগের দুজন নেতা সাইদ খোকন এবং ফজলুর তাপস, তারা এক ধরনের প্রত্যক্ষ বিরোধে জড়িয়েছেন। তাপস সাইদ খোকনের বিরুদ্ধে মানহানির মামলা দায়ের করেছেন। এবং আমার প্রশ্ন যে এই দুই নেতার কোন্দলকে কিভাবে দেখছেন, এবং সাইদ খোকন তাপসকে দুর্নীতি রাঘব বলেছেন, নিজেকে সেই সাথে চুনোপুটি বলেছেন। এই বক্তব্যের মধ্য দিয়ে তিনি কি স্বীকার করে নিচ্ছেন কিনা যে তারা দুজনেই আসলে যে অভিযোগগুলো পরস্পরের বিরুদ্ধে আনছেন করাপশনের, সেটি তারা আসলে একভাবে স্বীকার করে নিচ্ছেন? এবং অন্যদিকে আমরা দেখছি যে আপনার দলের সাধারণ সম্পাদকের ভাই আব্দুল কাদের মির্জা, যিনি নিজেও আওয়ামী লীগের সঙ্গে রাজনীতির সঙ্গে যুক্ত, তিনি নানা রকমের বক্তব্য রাখছেন এবং এই বক্তব্যগুলো নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে, এমপিদের নিয়ে প্রশ্ন তুলছেন, তার ভাবিকে নিয়ে প্রশ্ন তুলছেন। প্রশ্ন হচ্ছে এটি তিনি কেন করছেন? এবং সব মিলিয়ে এই যে আপনাদের নিজেদের মধ্যকার হয়তো আরো এরকম উদাহরণ টানা যাবে, কিন্তু দুটোই এই মুহূর্তে আলোচিত গণমাধ্যমের বিষয়। সো আপনারা কিভাবে দেখছেন? জি, ধন্যবাদ জিল্লু ভাই আজকের অনুষ্ঠানে আমাকে আমন্ত্রণ করার জন্য। আপনি যে বিষয়ে অবতারণা করেছেন সে আমাদের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার ফজলুর তাপস ভাই এবং তার আগে সাবেক মেয়র আমাদের সাইদ খোকন, উনাদের পরস্পর বিরোধী একটা অবস্থান এবং একটি যে মামলার বিষয়টি এসেছে, এটা আসলে ফুলবাড়িয়া যে মার্কেট এবং এই সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধীনে এই মার্কেটগুলোর অবৈধ যে স্থাপনাগুলো আছে, যা সরকারের নীতিমালার বাইরে বা যাদের কাগজপত্র নাই, তাদেরকে উচ্ছেদের কার্যক্রম চলছে বেশ অনেকদিন ধরে। এই কারণে আমরা শুরু থেকে শুনছিলাম যে অনেকেই কাগজপত্র দেখাচ্ছিলেন যে আগের মেয়র অর্থাৎ সাইদ খোকন ভাইয়ের সময় তারা এটা অনুমতি নিয়েছে বা কাগজপত্র বিভিন্ন কিছু দেখিয়েছে, কিন্তু এটা নিয়ে আসলে পরস্পর বিরোধী একটা অবস্থান আলোচনা চলছিল। তো আমরা দেখেছি, বক্তব্য শুনেছি, আমাদের উভয় মেয়র সাহেবদের বক্তব্য আমরা শুনেছি। কিন্তু আপনি জানেন যে আজকে কিন্তু আমাদের বর্তমান মেয়র ব্যারিস্টার তাপস ভাই কিন্তু এই মামলা প্রত্যাহার করার জন্য আবেদন করেছেন এবং দুজনে মিলে একসাথে যে তাদের মধ্যে যে চলমান বিরোধ, যেটা নিয়ে আমরা মিডিয়ার সামনে তাদেরকে কথা বলতে শুনেছি, দেখেছি, সেটার কিন্তু সমাধান ইতিমধ্যে হয়েও গেছে। আসলে এটা একটা পরিস্থিতি বা প্রেক্ষাপটের কারণে তৈরি হয়েছে। আসলে যে যখনই কোনো উচ্ছেদ বা যখনই কোনো সরকারের জনপ্রতিনিধিরা এই ধরনের কার্যক্রম শুরু করে, তো তখন একটা বিশেষ মহল থাকে যারা এই ধরনের উচ্ছেদ কার্যক্রম যাতে ভালোভাবে না চলে, অর্থাৎ কার্যক্রম যাতে সফলতার মুখ না দেখে এবং এটা যাতে ভালোভাবে শেষ না হয়, সেই কারণেই কিন্তু এই ধরনের পরিস্থিতি তৈরি হয়। তবে আমি এখানে কাউকে দোষারোপ করার মতো একটা একটা পরিস্থিতির আমি বলবো যে তৈরি হয়েছিল, সেটা আজকে সেটা সমাধানও হয়েছে। এখানে রাঘব বহাল কেউই না, এটা আসলে আর ব্যাংকের ব্যাপারগুলো ডিফারেন্ট, ব্যাংকের বিষয়ে এটা ব্যাংকের নীতিমালা আছে, আইন আছে, তার বাইরে কেউ কিছুই করতে পারবে না। তো এগুলো আসলে আমার মনে হয় না যে কোনো বক্তব্য। তাদের নোয়াখালীর বিষয়টা কিভাবে বলবেন? নোয়াখালীতে যেটি হচ্ছে, এটা আসলে আমাদের বর্তমান যে বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রদ্ধেয় ওবায়দুল কাদের সাহেবের ভাই যে কথাগুলো বলছেন, এটাও এক ধরনের পারিবারিক একটা, আমার মনে হয় যে এক ধরনের দূরত্ব তৈরি হয়েছে। এই দূরত্বের কারণে এই ধরনের বক্তব্য, যেটা আমার কাছে বিভ্রান্তিকর এবং বিব্রতকর মনে হয়েছে, এবং এই ধরনের বক্তব্যের মধ্য দিয়ে উনি আসলে নিজেদের পারিবারিক বিরোধটাকে এটাকে জনসম্মুখে বা মিডিয়ার সামনে বা এভাবে সকলের মধ্যে এভাবে বলাটা আমি মোটেই সমীচীন মনে করি না। এবং এটা ওনার যে বক্তব্যগুলো, এটা আসলে সঠিক বলে কেউই মনে করে না। তো কোনো কারণে সে সংক্ষুব্ধ হয়ে এই কথাগুলো উনি বলছেন, এটা
আসলে এটা আওয়ামী লীগের মধ্যে কোনো বিষয় না। এটা আসলে দেখেন দুটো বিষয়, কিন্তু একজন বর্তমান মেয়র আরেকজন সাবেক মেয়র, এটা আওয়ামী লীগের তো ব্যাপার। আরেকজন ওবায়দুল কাদের সাহেব, উনি আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, তার ভাই। এটা তো আসলে একেবারেই তাদের মানে ব্যক্তিগত বা পারিবারিক। আপনি বলছেন যে একটি স্থানীয় সরকারের বিষয় আর একটি হচ্ছে পারিবারিক বিষয়, এটি দলের বা সরকারের কোনো বিষয় না। আমি এভাবেই নিচ্ছি আপনার কথাকে। জি, আমি আসবো আবার আপনার কাছে। অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, ১/১১ পরে প্রায় এক যুগ, তার আগে 2 বছরের ওই 2 বছরের আগে বিএনপি ক্ষমতায় ছিল এবং এক যুগ কেটে গেল, এক যুগ আওয়ামী লীগ দেশ শাসন করছে তার মিত্রদের নিয়ে। এবং এই পুরো সময়টাতে বিএনপির যে স্থবিরতা, অভ্যন্তরীণ কোন্দল, আমরা মাঝে মধ্যে বিএনপি নেতাদের মধ্যে পারস্পরিক, যেমনটা আওয়ামী লীগের ক্ষেত্রে দেখছি, বিএনপির ক্ষেত্রে এমন দেখেছি আমরা, এই যে অভ্যন্তরীণ কোন্দল এবং যোগ্য নেতৃত্বের একটা অভাব সাধারণভাবে রাজনৈতিক পর্যবেক্ষক বা বিশ্লেষকরা বলে থাকেন। এখান থেকে উত্তরণের কোনো আশা আছে কিনা? জি, আপনাকে ধন্যবাদ। কারণ এখন সরকারি দলের নেতারাও বলছেন যে দেশে একটি শক্তিশালী বিরোধী রাজনৈতিক দল থাকা দরকার, গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে, শক্তিশালী করতে, বাংলাদেশের স্বার্থে। জি, আপনাকে ধন্যবাদ। দেখুন, সবচেয়ে পরিতাপের বিষয় কোনটা? দুইজন মেয়র, তারা একে অপরের বিরুদ্ধে কি কথাগুলো বলেছে আপনাদের মিডিয়ার মাধ্যমে আমরা দেখেছি। এবং এটাকে যত ছোট করেই উপস্থাপন করা হোক না কেন, এরা দুইজনই আওয়ামী লীগের খুব গুরুত্বপূর্ণ মানুষ। সুতরাং যত ছোট করে উপস্থাপন করা হোক না কেন, অত ছোট করে দেখার মতো বিষয় না। এবং তাদের দুজনের বক্তব্য থেকে একটা জিনিস বেরিয়ে আসছে যে দেশের লাগামহীন দুর্নীতি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বা স্থানীয় প্রতিষ্ঠান দখল করার পর যেভাবে তারা করছেন, এটা তাদের মুখে থেকেই চলে আসছে। এখন আজকে দুজনে মিশে গেছে, ডক্টর মুরাদ হাসান সাহেব বলছেন আজকে তারা মিলে মিশে গেছেন। এটা হয়তো অন্য একটা কারণ, একটা বিষয়কে প্রকাশিত হওয়ার পর ভিন্ন ধারায় অথবা ধামাচাপা দেওয়ার একটা অপকৌশল বা কৌশল, যেটাই বলেন, কথা যা বেরিয়ে গেছে মুখ থেকে, হ্যাঁ, কথা বেরিয়ে গেছে। এবং এটাকে এই মুহূর্তে বিশ্বাসযোগ্যভাবে উপস্থাপন করা অনেক যুক্তিসঙ্গত সময়ের প্রয়োজন হবে, বা যুক্তিসঙ্গত ভাবে উপস্থাপন করার পরে মানুষের কাছে সেটা বিশ্বাসযোগ্য হবে কিনা সেটা অপেক্ষা করে দেখার বিষয়। আমরা বিএনপির প্রসঙ্গে যাই। আর একটা জিনিস হলো, মির্জা সাহেব যিনি বলছেন, উনিও আওয়ামী লীগের একদম ফেলে দেওয়া লোক না। উনি পরপর 2 বার নির্বাচিত মেয়র এবং তৃতীয়বারও তিনি মনোনীত নির্বাচন হতে যাচ্ছে। আর উনি যে কথাগুলো বলেছে, দেখেন, মানুষের স্বতঃস্ফূর্ত কথা, মানুষ ভয় পেয়ে কথা বলা, রাগ করে কথা বলা, কিন্তু একটা মানুষের এক্সপ্রেশন লক্ষ্য করলে বোঝা যায়। মিডিয়া সাহেব যে কথাগুলো মিডিয়াতে বলছেন, এটা একদম স্বতঃস্ফূর্ত কথা এবং সকল মানুষ এত চমৎকার স্থানীয় ল্যাঙ্গুয়েজে বলেছে, আমরা এনজয় করেছি, ভালো লেগেছে আমাদের কাছে। কিন্তু আসল কথা কিন্তু বেরিয়ে গেছে কি হচ্ছে এখানে, অর্থাৎ সরকার দলীয় নেতারা কি করছে। এখন মজার ব্যাপার হলো, দুইজন মেয়রই যারা একজন আরেকজনের বিরুদ্ধে যে কথাগুলো বলেছে, সেটা দুইজনেই কিন্তু ভোটারবিহীন নির্বাচনে নির্বাচিত মেয়র। আগে একজন চলে গেছেন, এখন একজন আছেন। গ্রহণযোগ্য নির্বাচন বলতে যে পরিমাণ ভোটের দরকার ছিল, সেই ভোটে কেউই নির্বাচিত তারা না। যাই হোক, তাদের জন্য এরকম একটা আচার আচরণ একে অপরের প্রতি করাটা খুব যুক্তিসঙ্গত। আমরা বিএনপির প্রসঙ্গে, আমি এখন ১/১১ সম্পর্কে বলি। আমি আমার প্রশ্ন বিএনপি নিয়ে। ১/১১ কাহিনী আমরা না, ১/১১ কথা আমি এই কারণে বলছি যে ১/১১ পর থেকে আজ পর্যন্ত দেশে ভার্চুয়ালি কোনো রাজনীতিই নাই। আপনি যেমন আমাকে প্রশ্ন করেছেন যে বিএনপির মধ্যে একটা স্থবিরতা লক্ষ্য করছেন, স্থবিরতা, কোন্দল, লিডারশিপের ক্রাইসিস। আমি আপনাকে খুব স্পষ্ট বলে দিতে চাই, বিএনপির স্থবিরতা না, আসলে রাজনীতি স্থবির হয়ে গেছে ১/১১ পর থেকে আজ পর্যন্ত। রাজনীতি অর্থাৎ দেশে কোনো রাজনীতি নাই, বড় রাজনৈতিক দল হিসেবে কোনো রাজনীতি, কোনো দলেরই কোনো রাজনীতি, অর্থাৎ এই দেশে যারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে আছেন, তাদের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার পিছনের ইতিহাস এবং কিভাবে তারা দখল করেছে, রাষ্ট্রের যারা মালিক তারা ভোট দিয়ে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার জন্য, এই আজকে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত তাদেরকে কিন্তু জনগণের ভোটে নির্বাচিত সরকার তারা না। দেশের একটা নির্বাচন কমিশনার যার বিরুদ্ধে কত রকম চলছে, নির্বাচন কমিশনার বলছে যে একটা নির্বাচনে একটা ভোট বৈধ হলে আমরা ধরে নিব ওই নির্বাচন বৈধ হয়েছে। এই যখন নির্বাচন এবং সেই রকম ভোটে, এবং আপনি দেখবেন যে এই যে নির্বাচিত স্থবিরতা আসলে কি, দেশে কোনো রাজনীতি নেই, তো রাজনীতি স্থবির হয়ে গেছে। এবং রাজনীতি যদি থাকতো, আজকে দেশে রাজনীতি কারা? রাজনীতি স্থবিরতার পেছনে বিএনপির কোনো দায় আছে? বিএনপির রাজনীতির স্থবিরতার পিছনে রাষ্ট্রীয় ক্ষমতা যারা বলপূর্বক দখল করে আছে, তারা যখন পেশি শক্তি দিয়ে রাজনীতিকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন সর্বপ্রথম তারা নিজেদের রাজনীতিকে স্থবির করে এবং এরপরে পরবর্তী পদক্ষেপ, কারণ তারা জানে যে তাদের এই কর্মের কারণে
দেশের সাধারণ মানুষ তাদের থেকে মুখ ফিরিয়ে নেয়। এবং আপনি দেখেন ব্যাপারটা যদি এরকমই হয়ে থাকে, আপনার দলের সাধারণ সম্পাদক মিস্টার মির্জা ফখরুল ইসলাম আলমগীর বৃহত্তর গণঐক্যের ডাক দিয়েছেন। আমার প্রশ্ন হচ্ছে যে দেশের বর্তমান এবং সার্বিক পরিস্থিতি বিবেচনা করে মনে হচ্ছে কিনা সকল রাজনৈতিক দল আপনাদের সঙ্গে এসে সরকারের বিরুদ্ধে একটা ঐক্যবদ্ধ আন্দোলন করবে কিনা, বা সেটি সম্ভব কিনা, নাকি এটি পূর্বেকার আন্দোলনের মতো একটা হাক ডাকের মতোই সীমাবদ্ধ থাকবে? দেখুন, প্রতিদিনই যদি আমরা দেখি গণ আন্দোলন হচ্ছে, প্রতিদিনই 1969 হবে না, প্রতিদিনই 1971 হবে না। আমরা কিন্তু বিএনপির অধীনে এসে, আমাদের দলের মাননীয় মহাসচিব যে বক্তব্য দিয়েছে, বিএনপির অধীনে জাতিকে এসে আসুন আমরা ঐক্যবদ্ধভাবে, তা না। তারা বলছে দেশের যে সমস্ত স্বার্থ, দেশের মানুষের যে সকল অধিকার যা উপেক্ষিত, আজকে রাষ্ট্রীয় ক্ষমতায় যারা অধিষ্ঠিত আছে তাদের রাষ্ট্রীয় ক্ষমতা এখন মানুষের দ্বারা, সাধারণ মানুষের নির্বাচিত ব্যক্তিদের কাছে ক্ষমতা নেই। সেই কারণে তারা মনে করছে যে সকল ইন্ডিকেটরগুলো আছে সেগুলো প্রত্যেকটাই প্রায় ধ্বংসের শেষ পর্যায়ে। ওনার বক্তব্যের অর্থ হলো যে দেশের মানুষের স্বার্থ পদে পদে বিভিন্ন ক্ষেত্রে বিপন্ন হচ্ছে। ওনার আহ্বান একজন রাজনৈতিক নেতার মতো, সেটা হলো এই যে আপনারা ঐক্যবদ্ধ হন, আপনাদের অধিকার আপনারা মিলিতভাবে রক্ষা করার চেষ্টা করুন। এরা সবাই বিএনপি তোলে এসে বিএনপি সদস্যপদ লাভ করার জন্য তিনি আহ্বান করেন নাই। তিনি বলছেন দেশের সাধারণ মানুষের অধিকার এই সরকার উপেক্ষা করে চলছে, এই সরকারকে, তাদের বিরুদ্ধে মানুষকে রুখে দাঁড়াবার জন্য তিনি আহ্বান করেছেন। এটা কি নিতান্তই রাজনৈতিক বক্তব্য? ডক্টর মুরাদ, অ্যাডভোকেট তালুকদার নানা প্রসঙ্গ বলছিলেন, তার মধ্যে নির্বাচনটাকে বেশ সামনে নিয়ে এসেছেন এবং তিনি বলছিলেন যে আপনারা জোর করে ক্ষমতায় আছেন এবং সামনে আমরা জানি বেশ কিছু স্থানীয় সরকারের নির্বাচন আছে। এবং আমার প্রশ্ন যে এই যে ভোট কারচুপির যে অভিযোগ, তার থেকে এই সব আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের মুক্তি পাওয়া সম্ভব কিনা? ডক্টর মুরাদ হাসান। জি, মানে এখন নির্বাচনকে বিতর্কিত করে একটা ঘোলাটে পরিস্থিতি তৈরি করে আসলে বিরোধী দল বা আমাদের বিএনপির রাজনৈতিক কি ফায়দা, সেটা আমার কাছে বোধগম্য না। এখন যখনই আমরা দেখছি যে বিগত এই 12 বছরে যতগুলো নির্বাচন হয়েছে, নির্বাচনে প্রতিটা নির্বাচন আমাদের বিএনপি, শুধু 2014 সালের নির্বাচন তারা বয়কট করেছিল, প্রতিহত প্রতিরোধ এবং বাংলাদেশে নির্বাচন হতে দিবে না, সেটা আমরা আমাদের মনে আছে 2014 সালের 5 জানুয়ারি, যেটা এই 10ম জাতীয় নির্বাচনে। এর পরবর্তীকালে আমরা দেখলাম যে বিএনপি সব নির্বাচনেই অংশগ্রহণ করে এবং অংশগ্রহণ করেই তারা যেটা বলে যে নির্বাচনের কোনো সুষ্ঠু পরিবেশ নাই, নির্বাচনে আমাদের প্রার্থীরা কোনো কার্যক্রম করতে পারছে না, প্রচারণা করতে পারছে না, পোস্টার লাগাতে পারছে না, তারপরে ভোট কেন্দ্রগুলোতে এজেন্ট দিতে পারছে না। এবং শুরু থেকেই তারা একেবারে আনুষ্ঠানিকভাবে ঘটা করে একটাই তাদের বক্তব্য, এবং এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব, উনি তো আছেন না পল্টনে বসে থেকে বা যেখানে যে প্রোগ্রামে যাচ্ছেন, উনি একের পর এক যে তাদের প্রার্থীরা কেউ কাজ করতে পারছে না, সিটি কর্পোরেশন, পৌরসভা বা উপজেলা বা যে কোনো নির্বাচনে তাদের একই মানে অভিযোগের একটা সমাহার, এবং এই অভিযোগের ডালি সাজিয়ে নিয়ে রুহুল কবির রিজভী সাহেব থেকে শুরু করে তাদের যারা প্রার্থী যাদেরকে দিচ্ছেন তারা সবাই কিন্তু এই একই ভাবে আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচনের দিন ভোটের দিন তারা সকালবেলায় কয়েকটা কেন্দ্র ঘুরেই নির্বাচন বয়কটের ঘোষণা দেন এবং তাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ যথারীতি তারা সময় মতো বসে থাকে এবং কখন ভোট বর্জন বা নির্বাচন বর্জনের ঘোষণা দিবেন সেই সময়ক্ষণ নির্ধারণ করে রাখেন এবং ঠিক সেই সময় মতো আমাদের মিডিয়ার গণমাধ্যম কর্মীরাও সেখানে উপস্থিত থাকেন এবং যথা সময়ে তা জাতির সামনে উপস্থাপন করা হয়। এখন এই যে বাস্তবতাটা এখন তাদের কাছে হলো, তারা যদি নির্বাচনে জয়ী হয় তাহলে নির্বাচন ঠিক আছে, আর যদি তারা নির্বাচনে পরাজিত হয় তাহলে নির্বাচন তো অবশ্যই এটা সঠিক হয় নাই, ভোট কারচুপি হয়েছে, নির্বাচনে আমাদের প্রার্থীদেরকে মাঠে নামতে দেয় নাই, এই এজেন্ট থাকতে পারে না, এটা তাদের কমন একটা অভিযোগ। তো আমরা যেটা বলতে চাই যে ইভিএম পদ্ধতিতে কিন্তু নির্বাচনের এটা এই পদ্ধতিটাই তো একটা গ্রহণযোগ্য পদ্ধতি, যার মধ্য দিয়ে আমাদের প্রত্যেকটি ভোটার তাদের ভোট মানে এখানে কোনো তারা যেভাবে বলে কারচুপি বা আগেই ভোট হয়ে গেছে নানান ধরনের কথা বলে, তো ইভিএম এর ক্ষেত্রেও তো তারা আমাদের সাথে ঐক্যমত, নির্বাচন কমিশনের সাথে ঐক্যমত হতে চাচ্ছে না। তো ইভিএম পদ্ধতির মধ্যেও তো তারা কারচুপির গন্ধ খুঁজে বেড়াচ্ছে। তো এখন আপনি জানেন যে এই যে তৃতীয় পর্যায়ের যে নির্বাচন হচ্ছে, এবার এই যে পৌরসভা নির্বাচন যেটা, এই নির্বাচনের চতুর্থ পর্যায়ের কিন্তু আপনার এই ইভিএম পদ্ধতিতে ভোট হবে। তো এই ইভিএম পদ্ধতিতে ভোট
এখানে কারচুপির সুযোগ কোথায়? তা আমরা বলতে চাই যে নির্বাচনকে বিতর্কিত করার যে মানে প্রয়াস, এটা থেকে বিরত থেকে জনগণের মধ্যে আস্থা এবং বিশ্বাস তৈরি করা প্রয়োজন। বিএনপির প্রতি আসলে এই দেশের মানুষের কোনো আস্থা বিশ্বাস নাই। বিশেষ করে দশম জাতীয় নির্বাচন, শেষ জাতীয় নির্বাচনে আমরা দেখেছি তারা নির্বাচনের একবার তো বয়কট করলেন, সারা দেশে মানে লাগাতার হরতাল, এবং এই যে মানে তাদের মানে একের পর এক রাষ্ট্রকে ধ্বংস করার যে পদক্ষেপ, সাধারণ মানুষ জ্বালিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা, রাষ্ট্রীয় সম্পদ ধ্বংস করা এবং দেশকে নৈরাজ্য এবং অস্থিতিশীলতার দিকে ছেড়ে দেওয়া, এবং বাংলাদেশকে একটা ব্যর্থ রাষ্ট্র হিসেবে, যে রাষ্ট্রের নির্বাচন পদ্ধতিটি অত্যন্ত প্রশ্নবিদ্ধ করে আমাদের এই ভোটের রাজনীতিটাকে একটা মানে বিতর্কিত করার যে চেষ্টা, এ থেকে বিরত থেকে জনগণের মধ্যে কি করলে আস্থা এবং বিশ্বাস ফিরে আসতে পারে সেটা তৈরি করা। আমরা ক্ষমতা দখল করে রাখছি, আমরা তো ক্ষমতা দখল করে রাখার সুযোগ নেই। জনসমর্থন যদি না থাকে, হ্যাঁ, সকলের সমর্থন যদি না থাকে, এটা দখল করে রাখা এটা কোনো সরকারের পক্ষে সম্ভব না। আমি বিশ্বাস করি যে আপনারা জনবিচ্ছিন্ন হয়ে গেছেন, আপনারা শুধু মিডিয়া মানে আমাদের এই বিএনপির রাজনীতি যেটা, এটা মিডিয়া সর্বস্ব হয়ে গেছে। হ্যাঁ, তারা এই যে একের পর এক মিট দ্য প্রেস, সংবাদ সম্মেলন, এছাড়া এদের কোনো কার্যক্রম নাই। কোনো কার্যক্রমই মাঠে তারা সফল করতে পারে না। কার্যক্রমের কর্মসূচির ঘোষণা দিয়ে তাদের কেন্দ্রীয় নেতারা সব ঘরে বসে থাকে, এবং আমরা নির্বাচনও দেখছি প্রথমে একদিন দুই দিন তাদের সর্বোচ্চ কেন্দ্রীয় নেতারা মাঠে থাকে, এরপর থেকে তাদের কেন্দ্রীয় নেতারা আর মাঠে নাই। প্রার্থীরা একেবারে মানে অসহায়ের মতো, তাদের মুখের দিকে তাকানো যায় না। আমরা দেখছি সিটি কর্পোরেশন নির্বাচনের দাবি দেওয়ালের অবস্থা, এবং আমাদের এই যে এখান থেকে দক্ষিণ সিটি কর্পোরেশনে যে প্রার্থী আমাদের কি বলে এটা, ইঞ্জিনিয়ার সাদিক হোসেন খোকা সাহেবের ছেলে, তাকেও দেখছি ইশরাক, এদেরকে যে এতিমের মতো অসহায় অবস্থাগুলো আমরা দেখেছি। বিএনপির কেন্দ্রীয় নেতারা মুখে বলে একটা, করে আরেকটা। এদের কথার সাথে কাজের কোনো মিল নাই। মাঠে থেকে ভোট যুদ্ধ করার মতো সেই মানসিক দৃঢ়তা, মনোবল, হ্যাঁ, সেই বিষয়গুলো আসলে তাদের মধ্যে নাই। আসবো মাসুদ আহমেদ তালুকদার, যেটি ডক্টর মুরাদ হাসান বলছিলেন যে বিএনপি আসলে জনগণকে সঙ্গে নিতে পারছে না। আপনাদের রাজনীতিটা মূলত অভিযোগের মধ্যে সীমাবদ্ধ, এবং বাস্তবতা হচ্ছে যে এক যুগের আপনারা সেই অর্থে কোনো কার্যকর গণ আন্দোলন গড়ে তুলবার মতো কোনো প্রয়াস নিয়েছেন সেটি মনে হয় না। মাঝখানে কিছু কিছু উত্তাপ ছিল, কিন্তু সেগুলোকে আবার হঠকারী সিদ্ধান্ত বা নানাভাবে চিত্রায়িত করবার সুযোগ রয়েছে। এবং এটি কি এই কারণে পারছেন না যে বিএনপি দল হিসেবে একটা ক্ষয়িষ্ণু রাজনৈতিক দলে পরিণত হয়েছে, নাকি সরকার তার ভোট থাকুক কিংবা না থাকুক অন্যান্য অভিযোগ যেগুলো চিন্তার স্বাধীনতা, বাক স্বাধীনতা, সেগুলো নিয়ে অভিযোগ থাকবার পরও সরকার বেশ কিছু উন্নয়নমূলক, দৃশ্যমান অন্তত উন্নয়নমূলক কার্যক্রম হাতে নিয়েছে। তার মধ্যে একটি আমরা উল্লেখযোগ্য আলোচনা করতে পারি পদ্মা সেতুর প্রশ্ন। যে পদ্মা সেতু নিয়ে আপনার দলের চেয়ারপারসন বেগম জিয়া একটা পুরনো বক্তব্য সোশ্যাল মিডিয়াতে প্রচুর ভাইরাল হয়েছে, যে যেখানে তিনি বলছিলেন যে আওয়ামী লীগ সরকার কখনো পদ্মা সেতু করতে পারবে না, এবং তিনি জনগণকে আহ্বানও জানিয়েছিলেন যে পদ্মা সেতু দিয়ে যেন কেউ না চলে যদি হয়, কারণ এটি যে কোনো সময় ভেঙে পড়বে। সো প্রধানমন্ত্রী অন্তত এখন দৃশ্যমান সবগুলো স্প্যান বসে সেটি করে দেখিয়েছেন বলেই সবাই আওয়ামী লীগের অনেকেই বক্তব্য রাখেন এবং অনেকে মনেও করেন সেটি। তো এই বিষয়ে ভবিষ্যতে আপনাদের কি অবস্থান হবে, বা এই যে উন্নয়ন কর্মকাণ্ড যেগুলো হচ্ছে বা মানুষের জীবনমান উন্নয়নের জন্য, সেটি তো নিঃসন্দেহে একটি ইতিবাচক দিক। তো সেই বিষয়ে আপনাদের বক্তব্য কি? দেখুন, বাংলায় একটা কথা আছে, গরু মেরে জুতা দান। বুঝতে পেরেছেন? একটা মানুষের, একটা জাতির অধিকার পদদলিত করার পর একটা ব্রিজ বানিয়ে টেলিভিশন, দেশ, রাষ্ট্র সবাই মিলে তার প্রশংসা করতেছেন। এই একটা ব্রিজ একটা দেশের, একটা জাতির, এটার আগের উন্নয়নগুলোর দিকে লক্ষ্য করুন আপনি। হ্যাঁ, একটা মানুষের কুইক কমিউনিকেশনের জন্য, অর্থনীতির সচলের জন্য এটা একটা খুব জরুরি প্রয়োজন, অপরিহার্য। কিন্তু দেশের সকল কাজকর্ম বন্ধ করে একটি সেতুর জন্য বছরের পর বছর শুধু প্রশংসা করা, এই দেশের কি আর কোনো অবদান নাই, বা ভবিষ্যতে কি আর কিছু হবে না? এই কারণে যে আপনারা বিএনপি আসলে গঠনমূলক কনস্ট্রাকটিভ কোনো ক্রিটিসিজম করতে জানেন না বা করেন না। দেখুন, বিরোধিতার জন্যই কেবল বিরোধিতা। আমি আপনাকে খুব পরিষ্কার বলি, নির্বাচন যদি সুষ্ঠু হয়, রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত যারা, তারা যদি জনগণের হয়, তাহলে দেখবেন সরকার বলেন আর বিরোধী দল উভয়ই জনগণের দ্বারা নির্বাচিত। এই একটি মাত্র দেশ যেখানে সরকার এবং বিরোধী দল দুইটাই কোনো একটি মাধ্যম জনগণের বাইরে গিয়ে তারা নির্বাচন করে। অর্থাৎ আপনি নিজে চিন্তা করেন যে বিএনপিকে আপনিও যেমন বলেছেন যে ক্ষয়িষ্ণু বিএনপি, 2018 সনের নির্বাচনে
একটা শক্তি নির্ধারণ করে দিলেন আওয়ামী লীগকে ক্ষমতায় রাখতে হবে, আর বিএনপিকে বিরোধী দলেও বসতে দেওয়া হবে না। বিএনপি নির্বাচনে না গেলে একরকম সমালোচনা, জনসমর্থন নাই বলে বিএনপি নির্বাচনে আসে না, বিএনপি নির্বাচনে গেলে বলে নির্বাচনের মাঠে থাকার তাদের যোগ্যতা নাই। তখন বলা হয়তো যে বিএনপি নির্বাচনে না গিয়ে নির্বাচনের সমালোচনা কিভাবে করে সেটা গ্রহণযোগ্য না। বিএনপি বারবার নির্বাচনে গিয়ে প্রমাণ করতেছে যে এই সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হতে পারে না। এখন বিষয়টা কোথায় গিয়ে দাঁড়ায় আপনি দেখেন, যে ইভিএম এর কথা আপনি বলছেন, আমি ধরে নিলাম বিএনপির রাজনীতির স্থবিরতা বা যেটাই আপনি বলেন, যদি আর্গুমেন্ট থেকে আমি এইভাবে বলি যে এই দেশে কি 13% 12% লোক আওয়ামী লীগ করে, নির্বাচনে 12% 13% 8% 9% ভোট কেন পড়ে? তাইলে বোঝা গেল যে দেশের 85% 88% লোক এদেশের নির্বাচন পন্থাকে পদ্ধতিকে বর্জন করেছে। এর কারণ হলো এই যে সাধারণ মানুষ মনেই করেছে যে এদেশে ভোট এই সরকারের অধীনে দেওয়া সম্ভব না। ডক্টর মুরাদ হাসান খুব চমৎকার বলেছেন যে ইভিএম এর অধীনে আবার ভোট কারচুপি কিভাবে হয়। কারচুপিটা এত সহজভাবে হয়, আমি আপনাকে বলি, ইভিএম এটাও তো একটা ভোটের মানুষের ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ভোট দেওয়া হয়। এখন যেই বুথে আপনি মেশিনগুলো ফিট করেছেন, একজন মানুষ, আপনি দেখেছেন এই যে তৃতীয় ধাপের স্টেটমেন্টগুলো আমি মিডিয়াতেই দেখেছি আপনাদের, মানুষ ভোট দিতে যাওয়ার পর তাদেরকে বলা হচ্ছে, পেশি শক্তি অথবা অন্য কোনো শক্তির সমর্থনে বলা হয়েছে আপনাদের ভোট দেওয়া হয়েছে, আপনারা চলে যান। কিভাবে দেওয়া হয়? যেখানে আপনি ইভিএম স্থাপন করলেন সেখানে একটা, অর্থাৎ এই সরকার দলীয় লোকের অধীনে নিয়ে গেলেন, তাদেরকে নিরপেক্ষ ভাবে ভোট দেওয়ার মতো একটা পরিবেশ নির্ধারণ করার উপরে যাদের দায়িত্ব তারা কি করলেন, ওই পেশি শক্তি অ্যাপ্লাই করার জন্য, অর্থাৎ ইভিএম কে নিজেরা আঙ্গুলের টিপ দিয়ে সমগ্র ভোট দেওয়ার জন্য যারা ওইখানে সকাল থেকে বা রাত থেকে নিয়োজিত তাদেরকে পাহারা দিচ্ছেন, আর বাইরে পাহারা দিচ্ছেন ভোটার যেন ঢুকে এদেরকে তাদের অপকর্মে বিরক্ত না করতে পারে। এখন ভোটিং মেশিনটায় যদি কারো দখলে থাকে, মানুষ ঘন্টার পর ঘন্টা এসে লাইনে দাঁড়িয়ে থাকার পর বুথে ঢুকে ভোট দিতে পারছে না, সেটা অন্য কেউ দিচ্ছে অন্যের বা আইন শৃঙ্খলা রক্ষাকারীর শক্তির সহযোগিতায়, তখন দেশে ইভিএম এ ভোট কারচুপি হতে পারে কি পারে না, এটা কি আমাদের আর বলার কোনো অপেক্ষা রাখে? আপনি দেখেন 2014 সালের নির্বাচন, মানুষকে বলা হয়েছে এই সরকারের অধীনে নির্বাচন গ্রহণযোগ্য হয় না, বর্জন করুন, মানুষ নির্বাচন বর্জন করেছে। সাধারণ মানুষ নির্বাচন বিএনপির আহ্বানে বর্জন করার কারণে সরকার তার নিজস্ব দলীয় লোকজন দ্বারা সন্ত্রাস চালিয়ে বিএনপির উপরে তার দায় দায়িত্ব চাপানোর জন্য, বিএনপির ইমেজকে মেলাইন করার জন্য, এবং সরকার দলীয় বহুত গুরুত্বপূর্ণ লোক তারা বারবার বলেছে যে এই নাশকতা তারা তাদের লোক দিয়ে করিয়ে বিএনপির ইমেজকে মেলাইন করার জন্য তারা করিয়েছে। আমরা সরকারের থেকে এটাকে কন্ট্রোভার্ট করতে কখনো দেখিনি। বিষয়টা হলো এইখানটাই যে আপনি 13% লোকে ভোট কেন দিচ্ছে, তাহলে আওয়ামী লীগ কোনো লোক ভোট দিতে আসছে না কেন? তাহলে আপনি মনে করেন না বিএনপি স্থবির হয়ে গেছে? বিএনপি মাঠে মানুষকে আহ্বান করতে পারছে না তা নয়, বিএনপি আসলে চাচ্ছেটা কি? বিএনপি যদি জনগণের কথা বলে, এখানে বিএনপির কথার মধ্যে জনগণের স্বার্থ নিহিত থাকে, জনগণ সেটাকে সূক্ষ্মভাবে নিরীক্ষা করবেন, এবং জনগণ যখন দেখবে যে বিএনপি জনগণের কথা বলছে, তখন জনগণ নিজেরাই একদিন ঐক্যবদ্ধ হবেন, এবং সেটা বিএনপির নেতৃত্বে হতে পারে, অথবা বিএনপিকে সঙ্গে নিয়েও জনগণ এই অনাচার অনিয়মের বিরুদ্ধে একদিন দাঁড়িয়ে যেতে পারে। ডক্টর মুরাদ হাসান, আমি একটা প্রশ্ন আপনাকে করতে চাই। একজন রাজনীতিক, আপনি যদিও বয়সে রিলেটিভলি অনেক তরুণ রাজনীতিক, কিন্তু রাজনীতি আসলে আপনাদেরকে, আপনাদের দলকে, এমনকি আমরা যদি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কথা বলি, কি আসলে দেয়নি? বাংলাদেশের ইতিহাসের 50 বছরের সবচেয়ে বেশি সময় আপনাদের দল ক্ষমতায়, টানা 12 বছর, কোনো দলের রেকর্ড নেই, আপনারা টানা 12 বছর ক্ষমতায় আছেন, এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা চতুর্থবারের মতো বাংলাদেশের প্রধানমন্ত্রী। কিন্তু তারপরও এই যে নানান অভিযোগ, মানে এই যে এত উন্নয়ন, তারপরে উনি বলছেন যে ওই যে জুতা মেরে গরুদান, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার একটু আগে বলছিলেন, এত কিছুর পরেও এই যে নির্বাচন নিয়ে গণতান্ত্রিক অধিকার হরণের প্রশ্ন, চিন্তা বাক স্বাধীনতার প্রশ্ন, এইসব অভিযোগ কেন মানুষ করে, বা যারা করেন তারা কেন করেন? নিশ্চয়ই কিছু না কিছু তো ঘটনা আছে, এবং এই অভিযোগগুলো কেবল দেশের ভেতর থেকে যে তা নয়, দেশের বাইরে থেকেও আছে। কেবল যে বিএনপি করছে তা নয়, অনেকেই করছেন। এমনকি আমরা যদি পেছনের দিকে সংসদ অধিবেশনগুলোর দিকে তাকাই, আপনাদের মিত্ররাও কেউ কেউ এইসব প্রশ্ন তুলেছেন, একটু শুনতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আসলে এখানে সব নির্বাচনেই কিছু না কিছু সমস্যা বা অভিযোগ
এটা আসতেই পারে। এমন কোন নির্বাচন বাংলাদেশে অনুষ্ঠিত হয় নাই। এমনকি আপনি তাকিয়ে দেখুন আজকে আমেরিকায় যে রাষ্ট্রপতি নির্বাচন, প্রেসিডেন্সিয়াল ইলেকশন, সেখানেও দেখেন কত রকম আমরা দেখলাম, কত ঘটনা, কত রকম অভিযোগ। হ্যাঁ, তো এই যে পরস্পর বিরোধী একটা মানে যারা ভোটে অংশগ্রহণ করে তাদের অভিযোগ এগুলো থাকবেই। আমি আগেই বলেছি যে জয় পরাজয়ের উপরে একটা নির্বাচনের অনেকেই যারা পরাজিত হয় তারা অভিযোগগুলো সাজিয়ে বসে। এখানে আমাদের 12 বছরে মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশের যে পরিমাণ উন্নয়ন করেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা, যে আপনি নিজেই কিন্তু কথাটা বলেছেন যে কোনো উন্নয়ন এতে চোখে পড়ে না। পদ্মা সেতু আজকে সম্পূর্ণ হয়েছে। এই চ্যালেঞ্জটি গ্রহণ করে মাননীয় প্রধানমন্ত্রীর সেই ইতিহাসটি আমাদের মনে আছে যে বিশ্ব ব্যাংক যখন তাদের দুর্নীতির অভিযোগ তুলে আমাদের লোনটা যখন তারা প্রত্যাহার করলো, তখন কিন্তু জাতীয় সংসদে আমরাও ছিলাম। সেদিন আমি জাতীয় সংসদে, তখন আমি সংসদ সদস্য ছিলাম। মাননীয় প্রধানমন্ত্রী যখন ঘোষণা দিলেন যে পদ্মা সেতু বাংলাদেশের মানুষের অর্থ দিয়ে নির্মাণ হবে, মাননীয় প্রধানমন্ত্রী যা বলেন তা করেন, যে কথা দেন উনি কথা রাখেন। শুধু পদ্মা সেতু না, আজকে বাংলাদেশের দৃশ্যমান বহু উন্নয়ন। আজকে এই যে ফ্লাইওভার গুলো আপনি তাকিয়ে দেখুন, পায়রা সমুদ্র বন্দর থেকে শুরু করে রূপপুর পারমাণবিক কেন্দ্র থেকে শুরু করে কর্ণফুলী টানেল থেকে শুরু করে বঙ্গবন্ধু স্যাটেলাইট থেকে শুরু করে কত উদাহরণ দেব। সারা বাংলাদেশ মেট্রো রেল, এলিভেটেড এক্সপ্রেস ওয়ে, কি হয় নাই বাংলাদেশে। আজকে বাংলাদেশের উন্নয়ন একটি আন্তর্জাতিক মানের পর্যায়ে উন্নীত হয়েছে, সারা বিশ্বে সমাদৃত হচ্ছে। এখন ভোটকে প্রশ্নবিদ্ধ করার চেয়ে আসলে আমি প্রথমেই বলেছি যে পদ্ধতিতেই আপনি যান না, এখন সরাসরি ভোট দিলে সেটাও বিতর্কিত যে ভোটাররা ভোট দিতে পারছে না। ইভিএম পদ্ধতিতে ভোট হলে সেখানে বলা হচ্ছে যে কেন্দ্রে যেতে পারে না, আগের থেকেই কেন্দ্র পাহারা দেওয়া হয়, যারা কেন্দ্রে থাকবেন, দায়িত্বে থাকবেন, তাদেরকে গার্ড দিয়ে রাখা হয়, ভোটাররা যাতে ঢুকতে না পারে। এই যে দেখেন এখানেই এই আগেই ইভিএম এর সম্পর্কে যে বিতর্কিত যে মানে তাদের বক্তব্যগুলো, এখন আমাদের দেশের নির্বাচন কমিশন তাদের সাধ্যমতো প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। কি পদ্ধতিতে ভোট হলে আমাদের এই বিএনপি এবং অন্যান্য দল যারা সবসময় অভিযোগের ডালা সাজিয়ে আমাদের বিরুদ্ধে মিডিয়ার সামনে অভিযোগ করে যাচ্ছেন, তাদের কি পদ্ধতিতে ভোট হলে তাদের কাছে গ্রহণযোগ্য হবে? ডক্টর মুরাদ, একটা প্রশ্ন আমি একটু সাপ্লিমেন্টারি কোশ্চেন করতে চাই, যেটা অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার সূচনা বক্তব্যে বলছিলেন যে দেশে আসলে রাজনীতি নেই, এবং এরকম একটা অভিযোগ আছে বা ধারণা আছে, বা এটি নানান সময় আমরা শুনতে পাই যে দেশটা আমলাদের দ্বারা চলছে এবং রাজনীতিবিদদের আসলে এখন আর আমলাদের উপরে নিয়ন্ত্রণ নেই, দেশটা একটা পুলিশি স্টেটে পরিণত হয়েছে। সেটিকে মানে এই অভিযোগটা ওনারাও বিভিন্ন সময় বলে থাকেন যে যেহেতু ভোটটা অন্যরা করে দিচ্ছে, রাজনীতিকদের বা দলের কোনো ভূমিকা নেই, সেই কারণেই তাদের উপরে এত নির্ভর করতে হচ্ছে। প্রশ্ন যে আমলারা কি আপনাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে কিনা, পুলিশ কি নিয়ন্ত্রণের বাইরে যাচ্ছে কিনা, কখনো কখনো কোনো কোনো ঘটনায় মনে হয়েছে সেটি আসলে নিয়ন্ত্রণের মধ্যে নেই। না, আমি মোটেই এটার সাথে একমত না। দেশে মানে রাষ্ট্রযন্ত্রের বাইরে বা সরকারের বাইরে কিংবা রাজনীতিকদের বাইরে চলে গেছে তা না। যারা যার যার দায়িত্ব, তারা প্রশাসনের দায়িত্ব প্রশাসন পালন করছে, পুলিশ আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী তারা তাদের দায়িত্ব পালন করছে, যার যার দায়িত্ব তার। যারা আমলা বা সচিব বা এই প্রশাসনে যারা কাজ করেন তারা তো অবশ্যই আমাদের মন্ত্রণালয়ে, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রী মহোদয়দের সাথে আলোচনার মধ্যে দিয়ে তাদের কার্যক্রম পরিচালনা করে থাকেন, এবং সর্বোপরি মাননীয় প্রধানমন্ত্রীর দিক নির্দেশনা অনুযায়ী সমস্ত কিছু পরিচালিত হয়। আসলে এই ধরনের অভিযোগ করে এটা আরেক ধরনের বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে আমাদের বিরোধী মহল বা বিরোধী শিবির, যে আমাদের রাজনীতিকদের হাতে নাই। তো আমাদের জনপ্রতিনিধিরাই তো রাষ্ট্র পরিচালনা করছে, সংসদ সদস্যরা তো সংসদে আমাদের সকল আইন প্রণয়ন করছে, আমাদের সকল সিদ্ধান্ত এবং যা কিছু আমাদের রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যা কিছু সমস্ত কিছু সংসদের মাধ্যমে পরিচালিত হচ্ছে, সংসদীয় গণতান্ত্রিক পন্থায় পরিচালিত হচ্ছে। এখানে আমলাদেরকে বা এদেরকে আমি কোনোভাবেই এখানে অভিযুক্ত করার বিষয়টিকে আমি সমর্থন করি না। আমি বলবো এক কথায় যে যারা যার যার দায়িত্ব পালন করছে, এখানে আমাদেরকে হেয় প্রতিপন্ন করার
বা কাউকে হেয় প্রতিপন্ন করার মানসিকতাকে আমি সমর্থন করি না। মিস্টার মাসুদ আহমেদ তালুকদার, এই যে অভিযোগের যে ডালা বিএনপি সাজিয়েছে এবং সাজিয়ে চলেছে ক্রমাগতভাবে, কিন্তু সেই অনুযায়ী বিরোধী দলের কাছে মানুষের এক্সপেকটেশন আছে গণতন্ত্র দুটি চাকা, একটি চাকা কাজ না করলে অন্য চাকা ঠিকঠাক মতো চলে না। কিন্তু বিএনপি আসলে এখন পর্যন্ত দৃশ্যমান কোনো ভালো আন্দোলন জনগণকে সম্পৃক্ত করে করতে পারছে না, নির্বাচনও জনগণকে ভোট কেন্দ্রে নিয়ে যেতে পারছে না। এত অভিযোগ আপনারা তুলছেন কিন্তু সেটি আমরা দেখতে পাচ্ছি না। এবং সেখানটাতে প্রশ্ন হচ্ছে কারণ কি? আমি এই প্রশ্ন আপনাকে আগেও করেছিলাম যে নেতৃত্বের দুর্বলতা, নেতৃত্বের মধ্যে কোনো ফাটল আছে কিনা। এবং আসলে বিএনপি সবসময় বলে যে আন্দোলন শুরু করবে তারা ঈদের পরে, রোজার পরে, গ্রীষ্মের পরে, শীতের পরে, সেটি কবে হবে বা করতে পারবে কিনা। নাকি অনেকে বলে থাকেন, অনেকে নিন্দুকরা হয়তো বলে থাকেন যে বিএনপি আসলে সরকারই চালাচ্ছে এবং সেখানেও নানা রকমের বিষয় আশয় আছে যেগুলো হয়তো সামনে না বলাই ভালো। আপনার কথা আংশিক। অনেক সময় দেখা গেছে যে কোনো সৎ কর্মচারীকে যখন অপদস্থ করা হয় তখন তাকে জামাত বা রাজাকার বা বিএনপি সমর্থিত কর্মকর্তা বলেই তাকে হেনস্থা করা হয়, এটা আমরা দেখেছি। ওই অর্থ যদি আপনি বলে থাকেন যে ওই লোক আসলেই বিএনপির বা বিশ্বস্ত লোককে যখন তার দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয়, তাহলে এই ব্যাপারে আমার কিছু বলার নেই, কারণ এইটার ভালো উত্তর সরকারই দিতে পারবে। দেখুন, উন্নয়ন একটি ধারাবাহিক বিষয়। মেট্রো রেলের কথা বলেন, মেট্রো রেল যে পয়সা, যে টাকা দিয়ে করা হচ্ছে, আমরা পেপার পত্রিকায়, আপনাদের মিডিয়ায় দেখেছি। যদি এটা মানে ওভারহেড না হয়ে স্বাভাবিক রেল লাইন হতো, এই মানে ঢাকা শহরের চারপাশ দিয়ে বা ভিতর দিয়ে, 4 ভাগের 1 ভাগ টাকা লাগতো। মেগা প্রজেক্ট আমরা দেখাচ্ছি, মেট্রো রেল বিরাট একটা মেগা প্রজেক্ট, কিন্তু সঙ্গে সঙ্গে যে মেগা দুর্নীতিও আমরা দেখতে পাচ্ছি চোখে। আপনি দেখেন তাহলে বিষয়টা কোথায়? যে আজকে মেট্রো রেল বানিয়ে যে এত লম্বা লম্বা কথা আমরা বলছি, এখানে যে এতটা দুর্নীতি, এত অর্থের, এই অর্থ কার? দেশের সাধারণ মানুষের অর্থ। আরেকটা কথা যেটা বলেছেন, ডক্টর মুজাজ হাসান আমাকে জিজ্ঞাসা করলেন যে নির্বাচন কিভাবে সুষ্ঠু হয় সেইটা বিএনপি কেন বলে না। দেখেন, এটা খুব সহজ একটা কাজ। আগে মানুষ ভোট দিত, এখন মানুষের পরিবর্তে অন্যরা ভোট দেয়। আপনি যদি ভোট, জনগণের ভোট জনগণকে দিয়ে দিতে দেন, আপনাদের তো রাজনৈতিক স্লোগান ছিল, তাই ওইটা কি সস্তা স্লোগান ছিল যে যার ভোট যার ভোট সে দিবে, যাকে খুশি তাকে দিবে। আপনারা সেখান থেকে চলে গেলেন কেন? মানুষ তো প্রশ্ন করতে পারে, বা আমি আজকে আপনাকে প্রশ্ন করলাম যে একদিন আপনাদের রাজনীতির স্লোগান ছিল যার ভোট তিনি দিবেন, যাকে খুশি তাকে দিবেন। আজকে আপনারা তার এটা কেন নিয়ে আসলেন যে এখন আর জনগণের ভোট জনগণ দিবে না, আমাদের ইচ্ছা মতো আমাদের লোক দিবে? এই দর্শনে কেন চলে আসলেন? এইটার উত্তর দেন। আপনারা ওখান থেকে সরে গেলেই দেখবেন নির্বাচন মানুষের কাছে গ্রহণযোগ্য হবে। আগে বেশিরভাগ মানুষ ভোট দিত, আর এখন কম মানুষকে, বেশিরভাগ মানুষকে ভোট দেওয়া থেকে বিরত রাখে। এরপর আপনি কিভাবে আশা করেন দেশে গ্রহণযোগ্য নির্বাচন হবে? আর পুলিশকে বলেছেন আইন শৃঙ্খলা রক্ষা করিবে। হ্যাঁ, পুলিশ যখন জনগণের পুলিশ থাকবে, তখন দায়িত্বই হলো তাদের জনগণের এবং দেশের আইন শৃঙ্খলা রক্ষা করা। কিন্তু আমাদের দেশের দীর্ঘদিন যাবত, এই যে 12 বছরটা আপনি উদাহরণ দিয়ে আমাদেরকে উপস্থাপন করেন, আমরা স্থবির, রাজনীতি নাই দেশে, ইত্যাদি ইত্যাদি। এখানে পুলিশের ভূমিকা আমরা কি দেখেছি? পুলিশের ভূমিকা দেখেছি যে পুলিশ বিরোধী দল নিয়ন্ত্রণকারী বাহিনী, আইন শৃঙ্খলা রক্ষা। আপনি দেখেন একটা দেশের রাজনৈতিক দল, তারা আজকে বক্তৃতা দিবে, পুলিশ সেখানে আইন শৃঙ্খলা রক্ষা করবে। আমরা কোথাও কোনো সভা করতে চাইলে আমাদেরকে পুলিশের অনুমতি নিতে হয়। আমরা যদি পুলিশের অনুমতি উপেক্ষা করে জনসভা করতে যাই, তাহলে পুলিশ আমাদের নেতা কর্মীদের নামে একের অধিক মামলা, দেশে যত আইন আছে সব আইনে মামলা দিয়ে তাদেরকে ঘর ছাড়া করে দেয়, দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর, প্রত্যেকটা মানুষ ঘর ছাড়া। আর সরকার দলীয় লোক আপনি দেখবেন এই ঢাকা শহরে প্রায় এখন দেখবেন, আমি গতকালও মিছিল দেখলাম, সরকারি দলের লোকরা বলছে একটা বিএনপি ধর, ইত্যাদি ইত্যাদি কর। তার মানে কি তারা পুলিশকে তোয়াক্কা করছে না? কারণ পুলিশ তাদের পাশে দাঁড়াবার মতো শক্তি সাহস রাখে না। আর আমরা যারা শান্তিপূর্ণ রাজনীতি করছি, আমাদের বিরুদ্ধে বলা হয় কি যে বিএনপির জনসভা আমরা এই কারণে অনুমতি দেই না, এখানে নাশকতার সম্ভাবনা আছে। এই যে বিএনপির গায়ে একটা স্ট্রিকচার লাগিয়ে দেওয়া হয়েছে, নাশকতার একটা সাব বিএনপির উপরে এঁকে দিয়েছে একটা অশুভ শক্তি, তারা কিন্তু আজও সেটাকে ক্যাপিটালাইজ করে যাচ্ছে একের পর এক। কিন্তু আমরা যদি মনে করি যে বিএনপি দেশের মানুষকে অন্ধ, সুতরাং আপনারা যারা বলছেন দেশের বিএনপি এখনো উল্লেখযোগ্য কোনো ভূমিকা পালন করতে পারেনি, আমি আপনাকে আবারও বলছি, দেশের এক একটা টার্নিং পয়েন্ট প্রতিদিন আসে, একটা যুক্তিসঙ্গত সময়ের পরেই আসে। আমরা যদি মনে করি আজকে দেশে রাজনীতি নাই, মানুষ নিশ্চুপ কেন, তাহলে আমরা বোকার স্বর্গে থাকছি। মনে রাখবেন, বিরোধী দল বলেন, সরকার বলেন, অথবা রাজনীতিবিদ বলেন,
প্রত্যেকের আচার আচরণে দেশের সাধারণ মানুষ খুব নিবিড়ভাবে লক্ষ্য করছেন, এবং এটার একটা জবাব একদিন সাধারণ মানুষ দিবি। অর্থাৎ বিএনপি যা রাজনীতি করছে, বিএনপি যে বক্তৃতা দিচ্ছে, সেটা যদি সত্যি হয়ে থাকে, দেশের মানুষের কাছে গ্রহণযোগ্য হয়, তাহলে একদিন দেখবেন বিএনপি ছাড়াই এদেশের মানুষ এই অন্যায় অনিয়মকে একদিন রুখে দাঁড়াবে। এটাই স্বাভাবিক। রাজনীতিতে অতীতে যত টার্নিং পয়েন্ট এসেছে এভাবেই এসেছে, সেখানে রাজনৈতিক দল সম্পৃক্ত হয়েছে। এবং আপনাকে মনে রাখতে হবে, দেশের পরিবর্তন কোন রাজনৈতিক দলই যতক্ষণ পর্যন্ত কোন সাধারণ মানুষ সম্পৃক্ত না হয়েছে ততক্ষণ পর্যন্ত দেশের কোন পরিবর্তন আসেনি। আর পরিবর্তন মানুষ রাজনীতি থেকে দূরে আছে, মানুষ রাজনীতি থেকে এই কারণে দূরে আছে, রাজনীতিটা দেখুন, রাজনীতির মূল উদ্দেশ্যটা কি? রাষ্ট্রীয় ক্ষমতা জনগণ পরিচালনা করবে, সে কারণেই তো রাজনীতি। আর রাজনৈতিক দলটা হচ্ছে জনগণকে প্রতিনিধিত্ব করে। এখন জনগণকে ভোট দিতে দেওয়া হচ্ছে না, অর্থাৎ জনগণ তার রাজনৈতিক দলের মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করার যে প্রক্রিয়া, তাতে অংশগ্রহণ করতে পারছে না। সেই কারণে জনগণ আজকে রাজনৈতিক দলরা যারা পেশি শক্তির মাধ্যমে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করছে তাদের প্রতি অভিমান করে। এবং শুধু তাই নয়, আওয়ামী লীগ ক্ষমতায় আছে, আজকে আওয়ামী লীগ যারা করে তারাও নির্বাচন পদ্ধতিকে বর্জন করেছে। বিএনপি একা নয়, দেশের সাধারণ মানুষ একা নয়। সুতরাং আজকে নির্যাতন পদ্ধতিটাই অবহেলিত, এই অনাচার অনিয়ম এবং এই নির্বাচন কমিশন ঠুটু জগন্নাথের নির্বাচন নামীয় প্রহসন করার কারণে। ডক্টর মুরাদ হাসান, এই প্রসঙ্গে কিছু বলবেন নাকি আমি অন্য প্রসঙ্গে যাব? না, এখন আমি তো বললামই যে আমাদের এই বিরোধী শিবির তারা অভিযোগের তো একটা মানে এখন বিএনপির, আমি এর আগেও একাধিকবার আপনার এই প্রোগ্রামে এসেছি, বলেছি যে বাংলাদেশ নালিশ পার্টি, তাদের নামটা হয়ে গেছে এখন বাংলাদেশ নালিশ পার্টির মতো বিএনপি। তা এখন জনগণ ভোট দিতে চায় না। আমাদের মাসুদ তালুকদার সাহেব, আমি শ্রদ্ধা রেখে বলি যে আপনারা বললেন যে আওয়ামী লীগের এত ভোটের পার্সেন্টেজ বা এত শতাংশ ভোটার তারা ভোট কেন্দ্রে যায় না, মাত্র 10%, 12% ভোট পড়ে। আমি যদি প্রশ্ন করি যে বিএনপির যে 40% নাকি 38% ভোটার আছে বলে দাবি করে বিএনপি, তাদের ভোটাররা কোথায় থাকে? তারা তাদের যারা ক্যান্ডিডেট তাদেরকে ভোট দেন, তারা কেন বিরত থাকে? তারা কেন তাদের ভোটারদেরকে তারা ভোট কেন্দ্রে নিতে সক্ষম হচ্ছেন না? তা এখন যেহেতু বারবার শুধু খালি প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ এবং নির্বাচন কমিশন ঠুটো জগন্নাথ সব তো অভিযোগ। আমরা তো 111-এর সময় দেখেছি যে ইয়াজউদ্দিন সাহেব রাষ্ট্রপতি ছিলেন, আজিজ মার্কা, আমরা নির্বাচন কমিশন তো আমরা দেখেছি। এবং ওই সময় যে মানে আপনারা ভোটদান পদ্ধতিকে ধ্বংস করে দিয়ে, আসলে বাংলাদেশের যদি ভোটদানের পদ্ধতি নিয়ে কথা ওঠে, তাহলে এই জিয়াউর রহমান সাহেব যখন ওই হানা ভোটের প্রবর্তন করলেন, বেসিক ডেমোক্রেসির মতো বাংলাদেশের রাষ্ট্রপতি নির্বাচন, হানা ভোট, এগুলো দিয়ে তো বাংলাদেশের ভোটের পদ্ধতি বা নির্বাচনী পদ্ধতিটাকেই তো তারা ধ্বংস করে দিয়ে গিয়েছিলেন। আমরা 2001 সালের নির্বাচনও দেখেছি যে কিভাবে ভোট চুরি, ভোট ডাকাতি এবং তত্ত্বাবধায়ক সরকারের নামে কিভাবে সচিব পরিবর্তন করে তত্ত্বাবধায়ক সরকার বিচারপতি লুৎফর রহমান সাহেবকে দিয়ে যেভাবে মানে তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতিকে বিতর্কিত এবং কি বলবো একটা অগ্রহণযোগ্য যে অবস্থা তৈরি করেছিল, প্রেক্ষাপট তৈরি করেছিল, সেগুলো আমরা দেখেছি। এখন যেটা হলো যে আমরা এখানে নির্বাচন পদ্ধতিটা বারবারই বলছি, আলোচনার মধ্য দিয়ে প্রতিটা নির্বাচনের আগে নির্বাচন কমিশন সব দলের সাথে আলোচনা, মত বিনিময়ের মধ্য দিয়ে কিন্তু নির্বাচন পদ্ধতি নিশ্চিত করা হয়। সবকিছু জেনে মেনেই কিন্তু বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করে। তারপরেও অভিযোগ তাদের অব্যাহত ভাবে তাদের অভিযোগ এটা তারা করছেনই এবং এটা করতেই থাকবেন যতক্ষণ তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেওয়া না যাবে আর কি। এটা এখন জনগণ বসিয়ে দিবে না, তারা কোন পন্থায় বসবেন এটা আমাদের কাছে বোধগম্য না। তো ততক্ষণ পর্যন্ত এই অভিযোগগুলো চলমান থাকবে বলে আমার ধারণা। মিস্টার মিনিস্টার, আরেকটা প্রসঙ্গ আলোচনা করতে চাই যেটি বাংলাদেশের জন্য একটা বড় সমস্যা বলে অনেকে মনে করেন, এবং সেটি হচ্ছে রোহিঙ্গা ক্রাইসিস। এবং এই এত বছরও রোহিঙ্গা সমস্যার কোনো স্থায়ী সমাধান আপনারা নিজেরাই দাবি করেন, অনেক ক্ষেত্রে সফল এবং অনেক সাফল্য আপনাদের আছে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটির একটা স্থায়ী সমাধান না করতে পারে, এটি কি বাংলাদেশের একটা কূটনৈতিক অদক্ষতা এবং অদূরদর্শিতা বলে মনে হয় কিনা, বা কেউ এই অভিযোগ আনতে পারেন কিনা? এখন রোহিঙ্গা সমস্যাটা তো কিন্তু আজকের মানে বাংলাদেশের নতুন কোনো সমস্যা না। এটা 90 সালের পর থেকেই আমরা দেখেছি বিএনপির সময় এই রোহিঙ্গারা তারা এই মায়ানমার থেকে বাংলাদেশে এসেছে এবং এটা 1-2 বার এই বিষয় নিয়ে আলোচনা হয় নাই এবং কূটনৈতিক ভাবে অনেকবার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই রোহিঙ্গাদেরকে তারা কোনোভাবেই মিয়ানমার সরকার বা বার্মা সরকার তারা ফেরত নিতে চায় না। এখন এদেরকে যেভাবে মানবিক দৃষ্টিকোণ থেকে দেখে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা এরকম 10 লক্ষাধিক রোহিঙ্গাকে আশ্রয় দিয়েছেন তাদের
কি অমানবিক পরিস্থিতির মধ্যে, কি অমানসিক নির্যাতন, কিভাবে জ্বালাও পোড়াও করে তাদেরকে যে পরিস্থিতির মধ্যে ফেলা হয়েছিল, সেই পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য বাংলাদেশে তাদের আশ্রয় দেওয়া হয়েছিল। এখন ভাষণ চরে আপনি দেখেছেন যে রোহিঙ্গাদের থাকার জন্য ব্যবস্থা করা হয়েছে, তাদের রুটি রুজি এবং উপার্জনের জন্য যা যা করণীয় ব্যবস্থা সরকার সেগুলো গ্রহণ করেছে, এবং তারা কক্সবাজারের ওই অঞ্চল থেকে এখন এখানে তাদেরকে স্থানান্তর করা হচ্ছে। তো কূটনৈতিক ভাবে আলোচনা বিদ্যমান আছে। মাননীয় প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনেও আপনি জানেন সে এই রোহিঙ্গাদের তাদের দেশে প্রত্যাবর্তনের জন্য সে অত্যন্ত জোরালো ভাবে কূটনৈতিক আলোচনা অব্যাহত রেখেছে। জাতিসংঘ এই বিষয় নিয়ে মানে তারাও সার্বিকভাবে এই রোহিঙ্গাদেরকে তাদের ফেরত পাঠানোর জন্য বার্মা সরকার বা মিয়ানমার সরকার তারা সেই চাপ অব্যাহত রেখেছে। তো এখন আমরা আশাবাদী যে অনতিবিলম্বে বা যত দ্রুত সম্ভব এই সমস্যার সমাধানে আমরা একটি কার্যকরী ব্যবস্থা দেখতে পাবো, এবং রোহিঙ্গাদেরকে তাদের দেশে ফেরত পাঠানোর জন্য বাংলাদেশ সরকার সফলতা অর্জন করবে বিশ্বাস করি। যে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক। যে আমি ওই রোহিঙ্গার কথা আসবো, আমি একটা দুইটা একটু উত্তর দিয়ে আসি। 13 তারিখ থেকে 7 দিন আপনি হাতে গণেন, ধরুন 20 তারিখ আপনি আবার আমাদেরকে আহ্বান করুন আপনার এখানে, আমি আপনার এখানে প্রমাণ করে দিয়ে যাবো। আজকে শুধু সংকেত দিয়ে যাচ্ছি, ওই দিন প্রমাণ করে দিয়ে যাবো যে বাংলাদেশে এখন অভিযোগ পার্টি হলো আওয়ামী লীগ। আপনি দেখবেন সকালে টেলিভিশন খোলার পরে দেশের মাননীয় প্রধানমন্ত্রী থেকে শুরু করে উপজেলা লেভেলের নেতা পর্যন্ত তাদের একটাই কাজ বিএনপির বিরুদ্ধে অভিযোগ দেশের সাধারণ মানুষের কাছে, এবং বাহ্যিকভাবে তো আছেই বিদেশে। সুতরাং অভিযোগ পার্টি এখন বিএনপি না, অভিযোগ পার্টি হলো বাংলাদেশ আওয়ামী লীগ। এবং আপনি লক্ষ্য করেছেন মির্জা সাহেবকে চমৎকার বলছে যে আপনারা বড় বড় নেতারা বক্তৃতা বলেন বিএনপি নোয়াখালীর তন ভাগাই দিছি, আর মির্জা সাহেব কি বলছে জানেন, যে যদি সাধারণ নির্বাচনে মানুষ ভোট দিতে পারে তো আপনারা দরজা ফাইতেন না, ফলাই যাওয়ানের লাই দরজা ফাইতেন না। দিস ইজ এ স্টেটমেন্ট অফ এ পলিটিক্যাল লিডার হু বিলংস টু আওয়ামী লীগ। এর কথাকে আপনি কিভাবে বিবেচনা করবেন? সুতরাং নির্বাচন হচ্ছে না, এটা খুব স্বাভাবিক। আর ভোটের বাক্স, ডক্টর মুরাদ হাসান একটা কথা বলেছেন যে আজিজ তো একটা নির্বাচনও করে যেতে পারে না দেশের, তারপরও আজিজ দুর্নীতিবাজ। আজিজ এসে কি পাইলেন? আওয়ামী লীগের করা ভোটার লিস্ট পাইলেন, বলা হলো 1 কোটি ভোট ভুয়া ছিল। মানে অর্থাৎ মিথ্যা কথার অসত্য কথা বলে প্রোপাগান্ডা করার মতো এত উত্তম এত চমৎকার রাজনৈতিক দল আর দ্বিতীয়টা এদেশে নেই। তো সেই জন্য দেখেন আপনি ভোট না দেওয়া বা হানা ভোট অথবা ভোটের বাক্স গাছে অথবা হেলিকপ্টারে উঠানো, এটা আমাদের নির্বাচনের ঐতিহ্য, দীর্ঘদিন যাবত স্বাধীনতার পর থেকেই আমরা এটা পেয়েছি। সুতরাং আমার আর একটা কথা হলো কি, দেখবেন আমরা আর বিএনপিকে বলছে যে আমরা ভোট দিতে যাই না কেন, আওয়ামী লীগ না হয় না যাক, সাধারণ মানুষ না যাক। বিএনপি তো ভোট দিতে না গেলে একরকম সমালোচনা, দিতে গেলে বিএনপিকে ভোট দিতে দেওয়া হয় না, সাধারণ মানুষকে ভোট দিতে দেওয়া হচ্ছে না। বিরানপুরকে তো বিরত রাখবেই, নির্বাচনের আগে মামলা অরেঞ্জ ছাড়া অকারণে পুলিশ গিয়ে তাদেরকে ভয় দেখানো আছে, বাড়ি ছেড়ে চলে যাও, নির্বাচনের পরে এসে বাসায় থাকো, না হলে কিন্তু আমাদের অনেক কিছু করতে হবে, আমরা নিরুপায়, আমাদের কিছু করতে পারবো না। এই ধরনের কথাবার্তা তো আমরা নতুন শুনছি না। আর সাধারণ পরিষদে আপনি দেখবেন এই যাবৎকালে আন্তর্জাতিক পর্যায়ে রোহিঙ্গা সমাধানের জন্য যখন আন্তর্জাতিক কোন উদ্যোগ গ্রহণ করা হয়েছে, আমাদের ঘনিষ্ঠ প্রতিবেশী, আমাদের জীবনের সবচেয়ে বড় বন্ধু, তারা গত 3 দিন আগে সাধারণ পরিষদে যে রেজলিউশন নেওয়ার জন্য একটা সভা হয়েছে, আমাদের প্রিয় বন্ধু ভারত সেখানেও ভোট দেওয়া থেকে বিরত থেকেছে। সুতরাং আপনি দেখবেন আমরা বরাবরই, আমার দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও বলেছিলেন যে রোহিঙ্গা সমস্যা এদেশের দেশীয় কোনো সমস্যা না, এটা একটি আন্তর্জাতিক সমস্যা, এবং এটা জাতিগতভাবে এটার দুর্ভোগ ভোগ করতে হবে। জাতীয়ভাবে এই সমস্যা সমাধানের জন্য এই সরকারের তরফ থেকে কোনো গ্রহণযোগ্য পদক্ষেপ নাই। আর আন্তর্জাতিক পর্যায়ে এই সরকার দিনে দিনে বন্ধুহারা হয়ে গেছে। মানবতার কারণে এখনো বিশ্ব মানবতা চায়, রোহিঙ্গা নয় শুধু, রোহিঙ্গাদের কারণে বাংলাদেশে যে সকল ডিসঅর্ডার তৈরি হবে, আপনি সেদিন দেখেন মানুষ খুন হয়েছে রোহিঙ্গা ক্যাম্পে, এবং এটা দিনে দিনে বাড়বে। এবং আমার দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, আমার দলের মাননীয় মহাসচিব, তারা বারবার বলেছে
যে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়া বাংলাদেশের নিরাপত্তার জন্য ওই ভীতিকর। সুতরাং এটা একটা সম্মানজনক সমাধান করে তাদেরকে। কিন্তু রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার ক্ষেত্রে আপনার দলীয় চেয়ারপারসন অনুরোধ জানিয়েছেন। অনুরোধ এই কারণে জানিয়েছে কারণ অমানবিকভাবে রোহিঙ্গারা প্রথম যখন বাংলাদেশে আসে, আমার মনে আছে আমার দলের মাননীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়া লন্ডনে ছিলেন চিকিৎসার জন্য, সেখান থেকে তিনি সেখান থেকে নয় শুধু বাংলাদেশে এসে তিনি কক্সবাজারের ওই রোহিঙ্গা অঞ্চলে, এটার কারণ ছিল যে অমানবিকভাবে নারী শিশুর নৌকা নিয়ে এপার এসেছে। আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ইনিশিয়াল স্টেজে তাদেরকে বলপূর্বক যখন পুশ ব্যাক করতেছিলেন, তিনি তার বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলেছিলেন যে এখন যদি রোহিঙ্গা নারী শিশুদেরকে বলপূর্বক তাদের দেশে পাঠানো হয়, যেখানে তাদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, সেটা অমানবিক হবে। সেই কারণে মানুষকে বলেছিলেন তাদেরকে আশ্রয়, অর্থাৎ রোহিঙ্গা নারী শিশুকে আশ্রয় দিতে বলেন নাই, শুধু তিনি মানবতাকে আশ্রয় দিতে বলেছিলেন। ডক্টর মুরাদ হাসান, আপনি বলবেন। আমরা অনুষ্ঠানের একটু শেষের দিকে চলে এসেছি। আপনি শুধু রাজনীতিকে নন, একজন চিকিৎসক আমরা জানি, এবং আপনি এখন তথ্য মন্ত্রণালয়ে থাকলে স্বল্প সময়ের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ের দায়িত্ব ছিলেন। দেশের করোনা পরিস্থিতি আসলে কি একটু পরিষ্কার হওয়া দরকার। প্রধানমন্ত্রী বলছেন আবার মার্চে প্রকোপ বাড়তে পারে, এটিও বলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী। টিকা নিয়ে আসলে কি হচ্ছে সেটি কিন্তু এখন অস্বচ্ছ বাংলাদেশে। বেক্সিমকো যদিও বলছে এ মাসেই আসবে, আবার আমরা দেখছি সরকার ফাইজারের সঙ্গেও চেষ্টা করছে, আবার বেক্সিমকো টিকা এই মাসে না আসলে আগামী মাসের মধ্যে হয়তো হবে, এরকম ধারণাও কেউ কেউ দিচ্ছেন। এবং এখন পর্যন্ত নিশ্চিত যখন নয় যে কোন টিকা আসছে, সেক্ষেত্রে প্রশ্ন যে এই টিকা প্রদানের জন্য কোনো টিকার জন্য নিম্ন তাপমাত্রা বজায় রাখা দরকার এবং দক্ষ জনবল দরকার, সেটি আসলে তৈরি হচ্ছে কিনা সেটি নিয়েও অনেক সংশয় রয়েছে। এটি অ্যাপস তৈরি করা হচ্ছে প্রচুর টাকা খরচ করে। প্রশ্ন হচ্ছে যে এই অ্যাপস আসলে সবাইকে আকৃষ্ট করবার জন্য, মানুষের জন্য সহজ করার জন্য, না মানুষকে দূরে রাখার জন্য। একটি সংস্থার একটি জরিপে দেখা গেছে যে যেসব চিকিৎসা কর্মী কোভিড-19 নিয়ে কাজ করছেন তাদের শতকরা 55% বলছেন যে তারা আসলে এই টিকা নিতেই রাজি নন, কারণ টিকা নিয়ে ইতিমধ্যে যেসব ধূম্রজাল সৃষ্টি হয়েছে তাতে আর টিকার এই ভ্যাকসিনের বিষয়ে তাদের কোনো আগ্রহ নেই। সো সব মিলিয়ে একজন রাজনীতিক, একজন নীতি প্রণেতা এবং একজন চিকিৎসক হিসেবে আপনার কাছ থেকে একটু শুনতে চাই। ধন্যবাদ। আমি তো আসলে যে আমাদের সম্মানিত মাসুদ তালুকদার সাহেব অনেকগুলো কথা বলেছেন যে রোহিঙ্গা সমস্যা সম্পর্কে যে কথাগুলো উঠলো, এটা তো আন্তর্জাতিক সমস্যা। এটা তো আমরা শুরু থেকেই বলেছি যে এটা তো শুধু আমাদের বাংলাদেশ না, বিভিন্ন দেশে এই রোহিঙ্গারা তারা যাচ্ছে এবং সেখান থেকে তাদের নিয়ে প্রত্যেকটা দেশে এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। তো এটা সবার সহযোগিতাই প্রয়োজন। এটা শুধু আওয়ামী লীগ বা সরকারের একক দায়িত্ব না, সকলে মিলেই এই রোহিঙ্গা সমস্যার সমাধানে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত বলে আমি মনে করি। আর এখানে যে বিষয়টা আমরা নিশ্চয়ই পারবো, সবাই সহযোগিতা করলে অবশ্যই পারবো, কারণ এটা তো আজকে একদিনের সমস্যা হয়নি, এটা দীর্ঘদিনের সমস্যা। এবং বিএনপির আমলেও তারা অনেক চেষ্টা করেছে, তারাও কিন্তু পেরে ওঠেন। তো এটা একদিনের সমস্যা না, এটা আন্তর্জাতিক ভাবে সবাইকে মিলে এবং আমাদের দেশের সকল দলমত নির্বিশেষে সবাইকে মিলে এই প্রচেষ্টাটি চালাতে হবে। এখন যে বিষয়টি নিয়ে আপনি অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা, যেটা হলো যে আমাদের এই ভ্যাকসিন, এখন এই সেরাম ইনস্টিটিউশন ভারত থেকে ভ্যাকসিন আনার বিষয় নিয়ে যে ধূম্রজাল তৈরি হয়েছিল, সেটা কিন্তু আমি বলবো যে এটা কেটে গিয়েছে পরিষ্কারভাবে। গতকালকে স্বাস্থ্য মন্ত্রণালয়ে তাদের প্রেস ব্রিফিং এ স্বাস্থ্য সচিব মহোদয় এবং ওখানে আমাদের স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বৃন্দ বলেছেন যে 25 জানুয়ারির মধ্যে 50 লক্ষ ভ্যাকসিন বাংলাদেশে, যেটা অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকা যে তৈরিকৃত ভ্যাকসিন, সেটা বাংলাদেশে আসবে। তারপরে পর্যায়ক্রমে 3 কোটি ভ্যাকসিন বাংলাদেশে আসবে। এখানে কোথাও তো অস্পষ্ট কোনো কিছু বা আছে বলে মনে করার কোনো সুযোগ আছে আমি মনে করি না। আর এটা হলো যে এই 25 তারিখে আসার পর থেকে এটা অব্যাহতভাবে 3 কোটি ভ্যাকসিন আসবে এবং এখানে প্রায়োরিটি লিস্ট তৈরি করা হয়েছে। আপনি জানেন যে যারা ফ্রন্ট লাইন ফাইটার্স, যারা ডক্টরস, যারা নার্স, যারা এই ভ্যাকসিন যারা প্রদান করবেন, যে করোনা ভাইরাস আক্রান্ত রোগীদেরকে যারা সরাসরি যারা এই কাজে জড়িত, নিয়োজিত, তাদেরকে প্রথমে দেওয়া হবে। এবং সেই সাথে আপনি জানেন যে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী থেকে শুরু করে, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে, সিনিয়র সিটিজেন থেকে শুরু করে, এখানে জনপ্রতিনিধি এবং সরকারের কর্মকর্তা, দায়িত্বশীল বা দায়িত্বপ্রাপ্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ, এইভাবে কিন্তু এই ভ্যাকসিনটি দেওয়া বা প্রদান করার সিদ্ধান্তটি গ্রহণ করা হচ্ছে। আর এর পাশাপাশি আপনি যেটা বললেন যে অ্যাপস যেটা তৈরি করা হয়েছে, এটার মধ্য দিয়ে আসলে এটা কি মানুষের জন্য এটা যাতে ভ্যাকসিন সঠিকভাবে নিতে না পারে,
বা সহজ করা হলো না জটিল করে দেওয়া হলো, টাকা খরচের জন্য টাকা খরচ করা হলো, সেটা প্রশ্ন। নিশ্চয়ই না। এই অ্যাপস তৈরি করে যাতে জনগণ সহজে এই ভ্যাকসিন গ্রহণের জন্য তারা আবেদন করতে পারে, এবং অ্যাপসটি এখন তো আপনি জানেন সবকিছুই তো অনলাইনে, এখন সমস্ত কিছুই আমাদের আবেদনগুলো বা যা কিছু আমাদের কার্যক্রম সবকিছুর মধ্যেই, এবং অ্যাপস এর জন্য যে ব্যয় ধরা হয়েছে সেটিও তথ্য প্রযুক্তির সঙ্গে যারা যুক্ত তারা অস্বাভাবিক বলছেন, যেটি আমরা অনেক ক্ষেত্রেই দেখতে পাই যে বিভিন্ন ক্রয় বিক্রয় 1 টাকার জিনিস 10 টাকায় কেনা হয় বা 500 টাকায় কেনা হয়, 1000 টাকায় কেনা হয়, সেরকম একটা চিত্র সেখানে আছে। এখন এই বিষয়টা আমি পরিষ্কার বলতে পারবো না। এই ব্যাপারে যদি কোনো ধরনের কোনো অভিযোগ থাকে সেটা নিশ্চয়ই অভিযোগটি বা অফিসিয়ালি করা হলে সেটা তদন্ত সাপেক্ষে প্রমাণিত হবে যেখানে কোনো অতিরিক্ত ব্যয় করা হয়েছে কিনা। যে যে ধরনের আমি আসছি আপনার কাছে একেবারে শেষ প্রান্তে। আপনার অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার খুব ছোট্ট করে এই করোনা পরিস্থিতি নিয়ে আপনাদের বক্তব্য, এবং আমার প্রশ্ন যে বিরোধী দল যারা অতীতে বহুবার ক্ষমতায় ছিল, বহু বছর বিরোধী দল হিসেবেও আপনারা দায়িত্ব পালন করেছেন, এই মহামারী পরিস্থিতি নিয়ন্ত্রণে একটা বিরোধী দলের যে ভূমিকা থাকা দরকার সেই ভূমিকা আপনারা রাখতে পেরেছেন, কি অবদান আপনাদের? বিএনপি সীমাবদ্ধতার খুব ছোট্ট করে, সময় বেশি নিয়ে বিএনপি সীমাবদ্ধতার মধ্যে যা দরকার ছিল তার চেয়ে অনেক বেশি করেছে, এবং এই মানবিক কার্যক্রম ও বিএনপির অন্যায়ভাবে বাধা দিয়েছে এই সরকারের লোকজন, সরকারের নিয়োজিত ব্যক্তিরা। দেখুন বিএনপি করে যাচ্ছে, এখন হলো কি দেখেন 10 কোটি মানুষ এখন ভ্যাকসিন নেওয়ার জন্য ইলিজিবল, আমরা পাচ্ছি এই মাসের শেষ মাত্র 50 লক্ষ। আপনি বলুন এটা কিভাবে দিবে কাদেরকে? মন্ত্রী বলেছেন 3 কোটি পাওয়া যাবে, প্রধানমন্ত্রী বলেছেন এরপরে 6 কোটিরও ব্যবস্থা আছে। আমি বলছি কতদিন পরে, কোনো টাইম ফ্রেম আছে? কোথাও নেই। আপনি তারপর দেখেন প্রথম বলা হলো গভর্নমেন্টের রেসপন্সিবল মিনিস্টার এন্ড হিজ সেক্রেটারি বললেন ইট ইজ এ কন্টাক্ট ইন বিটুইন জি টু জি। অন দি আদার হ্যান্ড আমাদের ভ্যাকসিন কোড যিনি এক্সিকিউটিভ ডিরেক্টর তিনি বললেন নো, এটা জি টু জি না, মানে গভর্নমেন্ট টু গভর্নমেন্ট না। তাইলে এখানে মধ্যস্বত্বভোগী আসলেন একটা ব্যবসা প্রতিষ্ঠান, কেন নিয়েছে সব সরকার, কেন তাকে লাভবান করেছে সে কে, এটা সকলের জানা। আমার সেটা নিয়ে কোনো মাথা ব্যথা নেই। আমার মাথা ব্যথা হলো ঠিক আছে দেশের সাধারণ মানুষ অনেকেই তো ভ্যাকসিনের জন্য উদ্গ্রীব হয়ে আছে। এখন সেই ভ্যাকসিন 50 লক্ষ আসার পরে এই 50 লক্ষ ফ্রন্ট ফাইটার কারা? এই দেশে বহুত সেক্টর আছে ফ্রন্ট ফাইটার, কিন্তু আপনি দেখবেন তাদের অনেক উল্লেখযোগ্যদেরকে এখনো বাদ দেওয়া হয়েছে। মানুষ রেজিস্ট্রি করে এই পদ্ধতি বা যে অ্যাপসের মাধ্যমে অ্যাপ্লাই করবে, দেখা যাবে কারো নাম সেখানে কবে পুষছে সেটার কোনো খবর নাই। আপনি পৃথিবীর সব দেশে সিনিয়র সিটিজেনদেরকে আগে দেওয়া হচ্ছে, এবং 10-12 বছরের 15 বছরের নিচের বাচ্চাদেরকে টিকা দিতেই হবে না, এটাও তাদের সিদ্ধান্ত আছে। আমাদের দেশে কি করবে? আমি দেখেন আমাদের তো টেকনিশিয়ান বা মেডিকেল এক্সপার্ট আমাদের ফিল্ড লেভেলে আছে, অথবা জেলা লেভেল, একটা ইউনিট যদি আপনি ডিস্ট্রিক্ট লেভেলে ধরেন বা থানা লেভেলে ধরেন, তাহলে টিকা মানুষের শরীরে দেওয়ার জন্য উপযুক্ত লোকজন আছে। সেটা না করে আপনি অ্যাপস করলেন, এটা নিয়ন্ত্রণ কে করছে, তার স্বচ্ছতা কোথায় আছে? অর্থাৎ মানুষকে আপনারা সন্দেহমুক্ত করছেন না তো সরকার, মানুষকে বরং আরো ধূম্র জলে, এবং মানুষ আরো উৎকণ্ঠিত হচ্ছে। এতদিন মানুষ আশা করেছিলেন যে করোনার টিকা আসলে মানুষ তার সুদিন জীবনে আবার ফেরত আসবে, আর এখন মানুষ উৎকণ্ঠিত যে করোনার আশা করে আমরা বারবার নিরাশ হব, আমরা আদৌ টিকা পাবো কিনা তার কোনো নিশ্চয়তা এই সরকার দিতে পারছে না। মানুষের জীবনে এখন সবচেয়ে বড় হতাশা হলো সেইটা। ধন্যবাদ। ডক্টর মুরাদ হাসান, একেবারে ছোট্ট করে শেষ প্রান্তে। আমি আবারও বলবো যে শুধু অভিযোগ আর অভিযোগ। এখন সরকারের যে সফলতাগুলো ওইগুলোকে মানে স্বাভাবিকভাবে মেনে নেওয়ার মানসিকতা তৈরি হয় নাই এখন আমাদের বিরোধী দলের বন্ধুদের মধ্যে। আমার যেটা বক্তব্য হলো যে নিশ্চয়ই সময় মতো ভ্যাকসিন আসবে, এবং এখানে বলা হচ্ছে যে সিনিয়র সিটিজেনদেরকে প্রথম দেওয়া হচ্ছে। আমাদের কিন্তু প্রায়োরিটি লিস্টের মধ্যে সিনিয়র সিটিজেনদের, কিন্তু যারা বয়স যাদের 60-70 ঊর্ধ্ব তাদেরকে অবশ্যই আগে প্রথম পর্যায়ে দেওয়ার সিদ্ধান্তটি নেওয়া আছে, এবং অ্যাপসটি কিন্তু আগের থেকেই তৈরি করা। এই তথ্য এবং যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয় থেকে যে অ্যাপসটা, এটা কোনো টাকা কিন্তু আগে থেকে এখানে তারা কোনো অর্থ বা চায়নি, কিন্তু বাজেট আলাদা করে চায়নি। এখানে 90 কোটি 100 কোটি বা বিভিন্ন কথা তুলে এটাকে একটা বিতর্কের মধ্যে ঠেলে দেওয়া হচ্ছে। তারপরেও আমি বলবো যে সুনির্দিষ্ট অভিযোগ যদি উত্থাপন করতে পারে নিশ্চয়ই অফিসিয়ালি তদন্ত করে দেখা হবে। তবে এই অ্যাপস গণমাধ্যমে 90 কোটি টাকা খরচ করে করা হয়েছে না, এটা আসলে এরকম অভিযোগগুলো মোটেই না।
শেষ করতে হচ্ছে আমাকে, জাস্ট এক লাইনে আপনি শেষ করে দিন। আমি একটাই যে এই করোনার আমরা মোকাবেলায় সরকার অত্যন্ত সফলতার সাথে করোনা মোকাবেলা করতে সক্ষম হয়েছে। আমাদের দেশে আক্রান্তের হার যেভাবে আপনি বলেছিলেন যে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন মার্চে সেকেন্ড ওয়েভ বা এরকম আবার করোনার প্রকোপ বাড়তে পারে, সেটা ইনশাআল্লাহ সেই রকম অবস্থা এখন নাই। করোনা মোকাবেলার ক্ষেত্রে সরকারের দূরদর্শিতার কারণে এটা আমাদের অনেকটুকু নিয়ন্ত্রণের মধ্যে আছে। এবং আমি পরিষ্কার ভাষায় বলতে চাই যে করোনার জন্য যে ভ্যাকসিনটি এটা সময় মতোই আসবে দেশে, এবং যারা করোনার ভ্যাকসিন 1.5 কোটি মানুষ পাচ্ছে, এখানে কোনো আপনি জানেন যে এটা মূল্য বিনামূল্যে দেওয়া হবে, এবং এখানে এটা নিয়ে বিভ্রান্তি করার কোনো সুযোগ নাই। এবং আমাদের সকল পর্যায়ে এটা সঠিকভাবে ডিস্ট্রিবিউট বা এটা বিতরণ হবে এবং আমাদের দেশের মানুষ এবং ধন্যবাদ। আমি একটা লাইন একটা লাইন আমি আপনাকে আসলে বলি, সরকার এখানে এই ভ্যাকসিনটাকে এনে নিজের নিয়ন্ত্রণে না রাখে এটাকে আরো একটা উদার পদ্ধতির ছাড়তে পারে। আমাদের দেশে দেখুন 50 না আমি বলছি আমাদের দেশে অনেক লোক আছে নিজের পয়সায় টিকা ক্রয় করে এটা গ্রহণ করার মতো যোগ্যতা আছে। তো সরকার একটা নিয়ন্ত্রিত পদ্ধতি না নিয়ে আর একটা উদার পদ্ধতিতে গেলে আমার কাছে মনে হয় সেটা মানুষের কাছে বেশি গ্রহণযোগ্য হতো। আর করোনা থেকে মানুষের করোনার ব্যাপারে এই সরকার শুরু থেকে ব্যর্থ। ডক্টর মুরাদ হাসান, অনেক অনেক ধন্যবাদ। দর্শক, এই যে ব্যর্থতার অভিযোগ বা সাফল্যের বর্ণনা এটি আছে থাকবে এবং উভয় দিকেই হয়তো সত্যাসত্য কম বেশি আছে, কিন্তু মূল কথা যেটি যে বাংলাদেশে জনগণের অংশগ্রহণ রাজনৈতিক প্রক্রিয়া, উন্নয়ন প্রক্রিয়া, অর্থনৈতিক প্রক্রিয়ায় সেটি আমরা খুব একটা দেখতে পাই না। এটি জনগণের অংশগ্রহণ খুব নিম্নমানের, একেবারেই বিচ্ছিন্ন। রাজনৈতিক দলগুলো অনেক ক্ষেত্রেই, রাজনীতিবিদরাও কম বেশি বিচ্ছিন্ন। ব্যতিক্রম নিশ্চয়ই আছে, সেই ব্যতিক্রম নিয়ে হয়তো ভবিষ্যতে আলোচনা করা যাবে, কিন্তু মূল ধারায় সেটি অনুপস্থিত। এবং এই কাজটি করতে হবে আমাদের রাজনৈতিক নেতাদের, এই বিষয়টিতে অনেক বেশি মনোযোগ দিতে হবে, কারণ জনগণের অংশগ্রহণ ছাড়া আসলে কোনো কিছুই টেকসই করা যাবে না। সেটি সরকারের জন্য, সরকারি দলের জন্য যেমন সত্য, বিরোধী দলের জন্য সত্য। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের সবার জন্য শুভকামনা।